লোকজন যখন এক এক জায়গা থেকে এক এক সময়ের কথা বলছে, তখন যে রাজনৈতিক দলগুলা যে অভিযোগ করছে বা তারা যে প্রতিক্রিয়া দিচ্ছে সেটা কিন্তু খুবই স্বাভাবিক। এই ধরনেরই তো প্রতিক্রিয়া হবে, কারণ আপনি ধরেন এইখানে সংস্কার হবে বাংলাদেশে, এই বিষয়ে তো সবাই একমত। কিছু হয়তো বা আপনি সাংবিধানিক সংস্কার করবেন, প্রশাসনিক সংস্কার করবেন, আপনার রিফর্ম করবেন, বাট 2027 সালে হয়তো বা এমন একটা পরিস্থিতির উদ্ভব হতে পারে তখন আপনাকে এগুলারও আবার সংস্কার করতে হবে। একটা স্টাডি করে, আমাদের সংবিধানটা স্টাডি করে তারা কিছু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু ধরেন এই কি বলে যে এই সুপারিশ করেছেন যে সংবিধানের এই এই জায়গায় সংস্কার করা দরকার। এইটা তো আমি মনে করি এরকম দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন না। এই কথাটা বললেন যে একটা ধূম্রজাল বা মানে আহ, আমার কাছে মনে হচ্ছে যে আহ, সরকার, আমি এর আগেও বলেছি আপনার অনুষ্ঠানে যে সরকারের আসলে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে এগুলো উচিত ছিল। সেটা গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকেই তারা নির্বাচন কবে হবে, এটা ধরেন যে 6 মাসের মধ্যে হবে বা 1 বছরের মধ্যে হবে বা 2 বছরের মধ্যে হবে, এটা নিয়ে বিতর্ক না করে তারা যদি একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতেন যে ঠিক আছে আগামী 6 মাস আমরা যদি একটা টাইম লাইন তৈরি করতেন যে আমরা শুরু করলাম সেপ্টেম্বর থেকে, ওকে 2025-এর জুনের নাগাদ আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো পাবো, 2025-এর ডিসেম্বর বা এরকম একটা সময়ে আমরা প্রতিবেদনগুলোর প্রেক্ষিতে, সুপারিশের প্রেক্ষিতে আমরা সেই সংস্কারটা করব বা সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করব, তারপরে নির্বাচনের প্রস্তুতি নিব, ঠিক আছে আমরা অমুক সালের অমুক মাসে নির্বাচন করব, এইটা যদি ওনারা বলে দিতেন এবং এটা নিয়ে যদি তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতেন যে ঠিক আছে সরকার বললো আমার 2 বছর দরকার, রাজনৈতিক দলগুলো বললো না আমরা 1 বছরের মধ্যে নির্বাচন চাই, এই ধরনের একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি যেত, তাহলে কিন্তু আপনার, আমার মনে হচ্ছে এখন যে আলোচনাগুলো হচ্ছে যে ধূম্রজাল তৈরি হচ্ছে, অনিশ্চয়তা, প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর ইউনূস একরকম কথাবার্তা বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, আবার বলছেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি সংস্কার চাইলে জানুয়ারি, আগামী বছরে জুন জুলাইয়ের দিকে হবে, আবার সরকারের উপদেষ্টারা একরকম কথা বলছেন, এবং ছাত্ররাও প্রেস কথা প্রেস বলছেন। সচিবকে নাকি আপনি বলতে শুনেছেন যে উনি মার্চের কথা উল্লেখ করেছিলেন হ্যাঁ, আগে। উনি 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 প্রথমে একবার প্রধান উপদেষ্টা ডিসেম্বরের পরে উনি একবার বললেন মার্চে নির্বাচন হবে, এরপরে আবার উনি বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে। এখন এই যে সরকারের দায়িত্বশীল লোকজন যখন এক এক জায়গা থেকে এক এক সময়ের কথা বলছে, তখন যে রাজনৈতিক দলগুলা যে অভিযোগ করছে বা তারা যে প্রতিক্রিয়া দিচ্ছে সেটা কিন্তু খুবই স্বাভাবিক। এই ধরনেরই তো প্রতিক্রিয়া হবে, কারণ আপনি ধরেন এইখানে সংস্কার হবে বাংলাদেশে, এই বিষয়ে তো সবাই একমত। রাজনৈতিক দলগুলো যে সংস্কারের বিরোধিতা করেছে তা না। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো বলতে বিএনপি বা তাদের সঙ্গে যে এলাই আছে তারা হয়তো বা বলছে যে আগে নির্বাচন দেন, নির্বাচনের পরে সংস্কার করব, বা অন্যরা বলছে যে না সংস্কার করে নির্বাচন করব। তাহলে সব পক্ষ তো একমত যে সংস্কারটা করতে হবে। এখন সেটা কবে হবে, আগে না নির্বাচনের পরে? নির্বাচিত সরকার সংস্কার করবে নাকি বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার করবে? তো এগুলা নিয়ে তো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সঙ্গে সরকারের একটা ডায়ালগ হতে পারতো। আপনি দেখবেন সরকারের সঙ্গে তারা বসতেছে বিভিন্ন ইস্যুতে, বাট নির্বাচন ইস্যুতে ডায়ালগ হয়েছে বলে আমার মনে হয় না। এটা কথা হয়েছে দ্বিপাক্ষিক, ধরেন বিএনপি হয়তো বা দেখা করে প্রধান উপদেষ্টাকে বলে এসেছে আপনারা অমুক ডিসেম্বরে বা এরকম একটা সময় নির্বাচন দেন, আরেক দল গিয়ে বলেছে যে না আমরা সংস্কার চাই, আগামী বছর নির্বাচন দেন। তো এইরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আলোচনা না হয়ে ধরেন সেপ্টেম্বরেই যদি আমাদের এখানে যারা রাজনৈতিক দলগুলো আছে ফেসিবাদ বিরোধী, যারা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ছিল, তাদেরকে নিয়ে বসে, পাশাপাশি ধরেন যারা অন্যরাও আছে, সবাইকে নিয়ে বসে সরকার একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করতো এবং সেই রোডম্যাপ প্রত্যেকটা রাজনৈতিক দলের যদি বলতো যে না আমরা এটা মেনে নিয়েছি, তখন কিন্তু এই যে এখন যে অহেতুক কথাবার্তা হচ্ছে সেটা হতো না। আমাদের আমাদের কাছে, আমাদের তো এরকম একটা সুযোগ ছিল, সরকার তো এটা চাইলেই পারতো, and সরকার কেন করে নাই বা সরকারকে কেন করতে দেয়া হয় নাই, রাজনৈতিক দলগুলোই কেন এইটা নিয়ে সরকারকে বলে নাই যে আপনারা একটা রোড ম্যাপ দেন? আমি দেখেছি যে কয়েকটি দল বলেছে, বিএনপি বলেছে যে আমাদের একটা একটা রোড ম্যাপ দেন, কিন্তু সরকার এটা নিয়ে গড়িমসি করছে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে এক ধরনের অনিশ্চয়তার মুখে মানে ফেলছে, ধূম্রজাল গড়িমসি তৈরি কেন হচ্ছে। করছে এটার পেছনে
কোনো সুনির্দিষ্ট কারণ আছে কিনা? মানে তারা যেটা অনেক সময় বলা হয় যে সরকার তারাই তো বলছে ক্ষমতা থাকতে চায়। সংস্কারের জন্য, সংস্কারকে তারা হুম, সামনে ধরছে যে সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। কিন্তু এখন সংস্কার করলেই যে নির্বাচন দেয়া যাবে না, এবং ধরেন নির্বাচনের পরেও যে আপনি আর সংস্কার করতে হবে না এরকম তো কোনো কথা নেই। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আপনি হুম, কিছু হয়তোবা আপনি সাংবিধানিক সংস্কার করবেন, প্রশাসনিক সংস্কার করবেন, আপনার রিফর্ম করবেন, বাট 2027 সালে হয়তোবা এমন একটা পরিস্থিতির উদ্ভব হতে পারে তখন আপনাকে এগুলারও আবার সংস্কার করতে হবে। হুম, এই যে ধরেন আমাদের 72-এর সংবিধান নিয়ে যারা কথাবার্তা বলছে, 1972-এ যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তাদের কাছে মনে হয়েছে যে এই সংবিধানটাই সঠিক, কিন্তু আমরা হুম, 2024-এ এসে অনেকেই বলছেন যে না, এই সংবিধানটা সঠিক না। এই যে সময়ের যে পার্থক্য, মত প্রজন্মের যে পার্থক্য, চিন্তার যে পার্থক্য, এটা তো স্বাভাবিক, এটা হবে রাজনৈতিক প্রক্রিয়ায়, তো এটা খুবই একটা সাধারণ বিষয়। তো সেই অর্থে আপনি একটা সংস্কার করে দিয়ে যে ফুল স্টপ দিয়ে দিলেন তা কিন্তু না। আপনি হুম। ধরেন 2 বছর, আরো 2 বছর সময় নিল সরকার, নিয়ে সরকারের যে কাঙ্ক্ষিত যে সংস্কার সেটা সে করে দিল, করে একটা ইলেকশন হলো। 2 বছর পরে তো আপনার আবার সংস্কার লাগবে। হুম। এটা একদম অবশ্যম্ভাবী। আপনি এটা পলিটিক্যাল প্রসেসে এই সংস্কার রিফর্ম এগুলো সব সময়ই হয়, কারণ মানে আপনার সংস্কারের কথা বলে আসে কালক্ষেপণ করছে কিনা, বা এটার পেছনে সংস্কারের কথা বলে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সরকারের, যেরকম অনেকে বলছে যে নতুন দলকে প্রমোট করা একটা বিষয়, আরেকটি বিষয় হচ্ছে যে সরকার নিজেই ক্ষমতায় থাকতে চান। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় না ডক্টর অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের এই ধরনের কোনো প্রবণতা আছে যে উনি সংস্কারের নামে মূলা ঝুলিয়ে নির্বাচন না দিয়ে উনি দীর্ঘ সময় থাকতে চান বা ক্ষমতা দখল করতে চান। আমার কাছে মনে হয় না। কারণ ডক্টর ইউনূস এরকম এইবারই প্রথম না যে উনি রাষ্ট্র পরিচালনায় আসলেন। হ্যাঁ, প্রধান উপদেষ্টা হন নাই, কিন্তু আমি যতটুকু জানি এর আগে উনি 2বার সম্ভবত অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো এই ক্ষমতার কাছাকাছি আসা ডক্টর ইউনূসের জন্য নতুন কিছু না। আর হুম, দ্বিতীয়ত ডক্টর ইউনূসের কিন্তু একটা গ্লোবাল ভাবমূর্তি আছে। ধরেন এই যে জাতিসংঘের মহাসচিব এসে ঘুরে গেলেন, এবং উনি যেভাবে ডক্টর ইউনূসের, আমার তো মনে হয় যে ডক্টর ইউনূসের কারণেই উনি এসেছেন। 4 দিন আসলেন, কক্সবাজারে গেলেন, রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন, এবং বিভিন্ন যে ভাষণ বক্তব্য দিলেন। এখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকারের প্রতি জাতিসংঘের যে সমর্থন, বা মহাসচিব গুইতেরেসের যে সমর্থন পরিষ্কার। এবং এটা হুম, ডক্টর ইউনূসের কারণে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি এখন এই মুহূর্তে, আমরা যদি বলি যে এই পলাতক আওয়ামী লীগের যে লবি, তাদের যে প্রচার প্রপাগান্ডা ইউরোপ বা আমেরিকায়, পশ্চিমা সমাজে, হুম। তার বিপরীতে কিন্তু ডক্টর ইউনূসের ভাবমূর্তির উপরেই কিন্তু এই সরকারটা, আমি বলি যে একটা শক্ত অবস্থানে আছে। তো সেই জায়গায় ডক্টর ইউনূস নিশ্চয়ই চাইবেন না এমন কিছু করে তার সেই ভাবমূর্তি নষ্ট হোক, এবং আমার ধারণা ওনার সেটা নাই। আমি যদি একটু বিশ্লেষণ করি, আমার কাছে মনে হচ্ছে যে আহ, 3টা পক্ষ এখানে আছে। একটা পক্ষ হুম, হচ্ছে নির্বাচন চাচ্ছে, ধরেন ডিসেম্বরে হুম, বা জানুয়ারিতে বা এই সময় কাছাকাছি সময়ে নির্বাচন চাচ্ছে। হুম, আরেকটা পক্ষ হচ্ছে তারা নির্বাচন চায় না, তারা সংস্কারের কথা বলে বা বিভিন্ন কিছু বলে কালক্ষেপণ করে সময়টাকে দীর্ঘায়িত করতে চায়। হুম, ডক্টর মোহাম্মদের অবস্থান হচ্ছে এই দুই পক্ষের মাঝখানে। হুম, উনি হয়তো বা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন, কারণ উনি কিন্তু কখনোই বলেন নাই যে ডিসেম্বরে নির্বাচন হবে না। উনি কিন্তু হুম। বারবারই বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, ডিসেম্বরে নির্বাচন হবে। হ্যাঁ, যদি কোনো কারণে উনি বলছেন বেশি সংস্কার চাইলে জুলাইয়ে যেতে পারে, জুনে যেতে পারে, মানে উনি ডিসেম্বরের যে টাইম মানে লাইনটা সেটা সংস্কারের রেখে আসল উনি। রূপরেখা কি? মানে সংস্কারে বেশি সংস্কার, কম সংস্কার, ডিসেম্বরে হইলে এইটুকু সংস্কার, ডিসেম্বরে না হলে ওইটুকু মানে জুলাই জুনে হলে এতটুকু সংস্কার, সেটা আমরা কিভাবে নির্ধারণ করব? এখনো তো 7 মাস 8 মাস, মানে প্রায় 8 মাসে পড়ে গেল। আপনি কিভাবে না, বুঝবেন যে আরো আছে? সংস্কারের নামে আমাদের দেশে যেটা হয়েছে আমি মনে করি এটা জাস্ট পেপার ওয়ার্ক। ধরেন সংবিধানের যে সংস্কার যেটা হয়েছে, তারা বিশ্বের কত অনেকগুলো দেশের সংবিধান দেখেছেন, দেখে একটা স্টাডি করে, আমাদের সংবিধানটা স্টাডি করে তারা কিছু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কিছু, ধরেন এই কি বলে যে এই সুপারিশ করেছেন যে সংবিধানের এই জায়গায় সংস্কার করা দরকার। এইটা তো আমি মনে করি এরকম দীর্ঘমেয়াদী সময়ের প্রয়োজন না। মানে আমরা যারা গবেষণা করি, ধরেন 2 ধরনের গবেষণা আছে। একটা হচ্ছে মাঠ পর্যায়ে গিয়ে
প্রাইমারি ডাটা কালেকশন করে সেটাকে আপনি সংগ্রহলব্ধ যে আপনার ডাটা বিশ্লেষণ করে ফলাফলে উপনীত হওয়া, এটা সময় সাপেক্ষ। কারণ আপনাকে কিন্তু যেতে হয়, মাঠে যেতে হয়, ফিল্ডে যেতে হয়, আপনাকে ডাটা সংগ্রহ করতে হয়। ডাটা সংগ্রহ অনেক সময় সহজ না, আবার কিছু কিছু সময় আপনি ফলস জি। ডাটা পাবেন, সেটা যাচাই বাছাই করতে হয়। আরেকটা হচ্ছে যে আপনি সেকেন্ডারি ডাটা, মানে আপনার প্রাইমারি ডাটা কালেক্ট করতে হবে না, আপনি অন্যদের আর্টিকেল বিশ্লেষণ, বই, অন্য টেক্সট অনেক কিছু পড়ে নিজের মতো করে একটা আপনি গবেষণা প্রবন্ধ তৈরি করে ফেলবেন। তো আমাদের এই যে সংস্কার কমিশনের যেটা হচ্ছে সাংবিধানিক সংস্কার কমিশন, এরা কিন্তু সেকেন্ডারি ডাটা কালেকশন করেছে। ওই বিভিন্ন দেশের আপনার সংবিধান পড়েছে, দেখেছে, নিজেদের যা জ্ঞান আছে সেটা নিয়েছে এবং মতামত নিয়েছে জনগণের কিছু ওয়েবসাইটে নিয়ে, সেটাকে তারা একটা সংস্কার সুপারিশ করে দিয়েছে। কিন্তু সাধারণত সংবিধান সংস্কার বা সংবিধান প্রণয়ন হয় কি, গণপরিষদ হয়, সেখানে দীর্ঘ সময় গণপরিষদ সদস্যদের মধ্যে তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, তারপর সেটাকে আপনি গণভোটে দিবেন দেশের মানুষের কাছে, সেটা সময় সাপেক্ষ। এরকম তো আমাদের দেশে কিছু হয় নাই। বা এখন অনেকেই ছাত্ররা বলতেছে গণপরিষদ করতে হবে, তাহলে আপনারা এটা ডিসেম্বর সেপ্টেম্বরে কেন বলেন নাই? তার মানে আপনারা বুঝেন নাই যে এরকম সংবিধান সংস্কার করতে হলে, প্রণয়ন করতে হলে আমাদের গণপরিষদ করতে হবে, গণভোটে যাইতে হবে, সেকেন্ড রিপাবলিক করতে হবে। তাহলে আপনারা যখন এই সরকারে বা বাইরে যারা এটা বুঝেন নাই আগস্ট সেপ্টেম্বরে, তার মানে আপনারা রাষ্ট্র পরিচালনায় আপনাদের দক্ষতা বা বুঝ কতটুকু আছে সেটা নিয়ে তো জনগণ প্রশ্নই করতে পারে। যে আপনি 8 মাস কালক্ষেপণ করার পরে আপনি বুঝতে পারলেন যে আমাদেরকে গণপরিষদ করতে হবে, সেকেন্ড রিপাবলিক করতে হবে। তাহলে আপনি যেহেতু আপনার এখন পলিটিক্যাল তারা তো আন্ডারস্ট্যান্ডিং বলবে যেহেতু যে এই আমরা দল লেভেলের, গঠন করিনি। তাহলে তো আপনার উপরে রাষ্ট্র পরিচালনার দায়ভার দিয়ে জনগণ নিশ্চিন্ত থাকতে পারে না। অসংখ্য ধন্যবাদ।